আমাকে প্রায় আমার শরীর খুব খারাপ দেখো কথা আসছে না 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 বসলে আর হবেই না বসলে কথা শুয়ে পড়বে আমাকে এখন প্রায় বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় এখন না প্রায় ৩০-৪০ বছর ধরে যেতে হচ্ছে এবং সবসময় আমি লক্ষ্য করি যে সভাপতি এবং প্রধান অতিথির সামনে একটা ছোট্ট স্ট্যান্ডের উপরে একটা এতটুক মাইক্রোফোন থাকে এবং ধরেই না হয় যেটা এতই বৃদ্ধ হবে যে উঠে দাঁড়িয়ে আর কথা বলতে পারবে না তা আমি সব সময় সব অনুষ্ঠানে যে বলি যে ভাই এটা প্রথমে সামনের থেকে সরাও কারণ এটা আমাদের প্রতি একটা ইনসাল্ট মতো কেমন সবাই বলবো ওখানে যে আমরা বলবো বসে বসে তোমাদের সঙ্গে দ্বিতীয়বার দেখা হলো এটা খুবই একটা আনন্দের মুহূর্ত হ্যাঁ ভবিষ্যতে নাকি আরো হতে থাকবে আরো হোক সবই হোক কিন্তু আমাকে ডিস্টার্ব করো এরা দেখি কয়েকদিন পরে পরে দল বেঁধে ঢোকে আমার ঘরে কালকে আমি লিফট দিয়ে উঠেছি ওপাশে শুনলাম যে কিছু ছেলে চেঁচামেচি করছে তা আমার ধারণা যে আমাদের কেন্দ্রের ছোট ছোট ছেলেপেলেরা হয়তো হইচই করছে ইত্যাদি ইত্যাদি কিছুক্ষণ আমি পরেই দেখি আমার পিছনে দ্রুতগামী পায়ের শব্দ আমার দিকে আসছে তাকিয়ে দেখি কিছু বৃদ্ধ লাফাচ্ছে হ্যাঁ কিছু চুল পাকা বৃদ্ধ ওর লাফই সবচেয়ে বেশি কারণ আল্লাহ যাদেরকে অধিক উচ্চতা দেন নাই তাদেরকে লাফাতে হয় একটু বেশি আমি খুব ঠেকে ঠেকে কথা বলবো কারণ উত্তাপ নাই এইসব সুন্দরীরা থাকার পরেও তো এতই সুন্দরী যে আজ ৩০ বছর পরেও ছাত্ররা ফোন করে বলে আপা ৪০ বছরের পর সবই সমান আরে সমান হলেই কি হয় নাকি এক বাদশা ছিল বোকা বাদশারা একটু বোকাই হয় আর মন্ত্রীরা হয় চালাক ধূর্ত কেমন তো মন্ত্রী একদিন বলে যে হুজুর আপনিও মুসলমান আমিও মুসলমান তো বলছে হ্যাঁ তুমিও মুসলমান আমিও মুসলমান হুজুর তাহলে তো আমি আর আপনি ভাই বলে হ্যাঁ তুমি আর আমি ভাই মুসলমান তো ভাই ভাই বলছে যে হুজুর তাহলে আমি আর আপনি তো সমান তো বলে হ্যাঁ সমান তো বলে যে তাহলে তো আমাদের পাওনাও সমান বলে পাওনাও সমান তাহলে হুজুর এই রাজ্যের অর্ধেকটা তো আমার হয় তো তখন বাদশা বোকা কিন্তু আসল টাইমে কিন্তু বাদশা চালাক না হলে ওই মন্ত্রীকে সে চালাতে পারত না সে বলে যে মন্ত্রী চোখ বন্ধ করো মন্ত্রী চোখ বন্ধ করেছে বলে যে হাত বাড়াও বাড়িয়েছে তখন হাতটা রাখো তো বাদশা জানে হাতে কি একটা দিয়েছে তার দিয়ে বলছে যে এবার হাতটা বন্ধ করো করেছে বলে চোখ খোলো খুলেছে বলে এবার হাত খোলো হাত খুলেছে হাত খুলে মন্ত্রী দেখে যে সেখানে একটা ঘষা পয়সা তো তখন বলে যে হুজুর আপনি আমাকে অর্ধেক রাজত্ব দেবেন আপনি আমাকে একটা ঘষা পয়সা দিলেন তখন বাদশা বললেন যে এই নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও অন্য মুসলমান ভাইরা তো খবর পাই নাই পেলে তো ওই ভাগে এটুকুও হবে না তো ৪০ বছর হলেই হয় না ওই যে কথা বললে ওটাই তো ঘষা পয়সা তোমাদের সেই যুগের মানস প্রেমিকা কেমন বিশ্ব সুন্দরী তার সঙ্গে যে তুমি শুধু কথা বলেছো এ তো
500 টাকার সমান হয়ে গেছে। তুমি বলো ঘষা পয়সা। এক বুড়ো এই পার্কে হেঁটে বেড়াচ্ছে। তো আজ থেকে 50, 60, 70 বছর আগে তো টুথব্রাশ ছিল না। তখন কি ছিল? নিমের ডাল, মেসওয়াক করা হতো, তাই দিয়ে দাঁত পরিষ্কার করা হতো। ওনার একটা মেসওয়াক দরকার। তা একটা ছেলে 13-14 বছরের, তাকে বললেন যে বাবা একটা কাজ করো তো। কি কাজ? যে আমাকে একটা ছোট্ট চিকন ডাল এনে দাও, আমি দাঁতন বানাবো। তখন সেই ছেলেটা গেছে, গিয়ে একটা নিম গাছের ডাল ভেঙে নিয়ে চলে এসছে, এনে তাকে দিয়েছে। ভদ্রলোক পেয়ে তো খুব খুশি। আহ, তুমি এত সুন্দর একটা ডাল এনেছো, হ্যাঁ নিমের ডাল, আজ থেকে তোমাকে আমি নিমাই বলে ডাকবো। তো ছেলেটা বলে যে আপনি আমাকে নিম গাছের ডাল এনেছি বলে নিমাই বলবেন, এটা যদি জানতাম তাহলে তো আমি জাম গাছের ডাল ভেঙে আনতাম। আরে জামাই হলেই কি জামাই হওয়া যায় নাকি? সব জামাইয়ের পজিশন কি সমান? কত জামাই আছে, কত খাতির, কত মহব্বত। ওই যে সাধু আছে, ওর বিরাট খাতির। আমি শুনেছি যে ও হচ্ছে তৈল সমৃদ্ধ, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি। আচ্ছা, আবার কত জামাই আছে দূর দূর, ভাগ এখান থেকে। কিসের জন্য শ্বশুর বাড়িতে? এত শ্বশুর বাড়িতে কি? হ্যাঁ, ঘর জামাই আছে। কেউ আছে? না না, আমি কিন্তু ঘর জামাই হওয়ার চেষ্টা করেছি, পারি না। কারণ এর চাইতে আরাম না হলে সকাল বিকাল একাত্তা লাথি, হ্যাঁ, আর কোমল পায়ের লাথি। তোমরা সবসময় লক্ষ্য করবে যে ইংরেজি সিনেমাতে নায়িকারা মাঝে মাঝে নায়কদের গালে থাপ্পড় মারে এবং নায়করা হাসে, যেন একটা মাছি পড়লো আর কি। তো ওরকম কোমল পায়ের একাত্তু না হয়ে হলোই। কিন্তু সারাদিন যে আমি খাচ্ছি, দাচ্ছি, থাকছি, কোনো কাজ করতে হচ্ছে না, যা খুশি তাই করছি, এর চাইতে মজা আর কি। তো যা হোক, সব জামাই এক হয় না, 40 পার হলেই সব কিছু হয় না। এইখানে এসে আমি সব প্রথম থেকেই দেখছি যে আমার প্রতি একটি বৈষম্যমূলক আচরণ চলছে। প্রথম কথা এসেই দেখলাম শামীমের চারপাশে বিরাট জনতা, আমার পাশে কেউ নাই। শেষে আমাকে তার পাশে গিয়ে বসতে হলো। 2 নম্বর হচ্ছে যে আমাকে টেলিভিশনে একবার একটা ইন্টারভিউ করতে গিয়ে বলছে যে আপনার কি কোনো ডাকনাম আছে? আমি বললাম আছে। তো বলে যে কি সেটা? আমি বললাম যে সেটা তো ভদ্র সমাজে উচ্চারণযোগ্য নয়। তো তখন সে আমাকে বলল যে আচ্ছা, আপনার আব্বা আপনাকে কোন নামে ডাকতেন? ওই নামেই ডাকতেন আপনাকে? আমি বললাম যে হ্যাঁ। বলে যে আপনি জবাব দিতেন? আমি বললাম হ্যাঁ। তো বলে যে তাহলে আপনি তখন কি হয়ে যেতেন? আমি বললাম আব্বার কাছে হতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু আব্বা যদি এতদিন বেঁচে থাকতেন, ভাগ্য ভালো, আগে ভাগে সটকে পড়েছে, এতদিন যদি থাকতেন তাহলে আমাকে স্যার বলেই ডাকতে হতো। ছোটবেলায় একজন পাকিস্তানি পলিটিশিয়ান ছিল না, খান আব্দুল কাইয়ুম খান, যার আগে খান পিছে খান আমরা বলতাম। এখন আমাদের হয়ে গেছে সেই অবস্থা, আগে স্যার আব্দুল্লাহ আবু সাইদ স্যার। সুতরাং ডক্টর কথাটা যদি উচ্চারণ করতেই হয় তাহলে আব্দুল্লাহ আবু সাইদের সঙ্গেই করা উচিত। কিন্তু আমাকে ভয় পায় না, ভয় পায় শামীম আজাদকে, যার ডক্টরেট নাই তার নামে ডক্টরেট লাগিয়ে দিল। এই কিরকম বৈষম্যমূলক আচরণ। 3 নম্বর,
আমাকে দিয়েছে একটা পাঞ্জাবি। না, কথা হচ্ছে যে ও আবার বলে যে স্যার এ কি বললেন, আমাদের বয়সে আমরা তো পাগল হয়ে গেছি। হ্যাঁ, একবার জ্যোতি বসুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি ভারতের প্রধানমন্ত্রী হতে চান, তার একটা চান্স এসেছিল। তো উনি বললেন যে বুড়ো হয়েছি কিন্তু পাগল এখনো তো আমরা বুড়ো হয়েছি, পাগলও হয়েছি, সুতরাং আমরা যে কোনো কথা বলতে পারি, তোমরা সরে যাবে। যখন বুঝবে যে সুবিধা না, 40 বছর পার হয়ে গেছে, তখন সরে যাবে এখান থেকে। তো এখন আমাকে দিল একটা পাঞ্জাবি, আর ওকে দিল একটা জামদানি। তো এটা একটা অন্যায় হলো না? জামদানিটা আমাকে দিলে বাড়িতে জনপ্রিয়তা, কিছু বাড়াতে পারতাম। আমি পাঞ্জাবি দিয়ে কি করব? আমার 200 পাঞ্জাবি আছে, মানুষ তো আমাকে একটা পাঞ্জাবি মনে করে, এবং সবার ধারণা যে আমি জন্মেছিলাম ওইরকম একটা পাজামা পাঞ্জাবি পরে। জামদানি শাড়ি তো আমার গিন্নিকে খুব কমই দেয়, তার কম আছে, সেটা যদি আমি নিয়ে যেতে পারতাম, শামীম যাওয়ার সময় তুমি আমার বাসা হয়ে যাবে। শোনো, পরীক্ষা দিতে ভয় পায় 2 ধরনের লোক। একটা হচ্ছে খারাপ ছাত্র, তো ভয় পাবেই, সারা বছর কিছু করে নাই, ও পরীক্ষা কি করে দেয়, কারণ ওর পরীক্ষা মানে ফেল, এবং ওইটা নিয়ে বাড়ি ফেরা তার পক্ষে সম্ভব না, সুতরাং সে প্রাণপণে চেষ্টা করে যাতে পরীক্ষাটা না হয়। আরেক ধরনের লোক আছে যারা পরীক্ষা বন্ধ করার চেষ্টা করে। কারা? যারা ফার্স্ট। কারণ যদি পরীক্ষাতে সেকেন্ড হয়ে যায়, কারণ আমি এটা চিন্তা করতাম যে ঢাকা কলেজের ছেলেরা কেন পরীক্ষা বন্ধ করার জন্য এত চেষ্টা করে, কারণ এই পরীক্ষাতে তো ওর কোনো কিছু যায় আসে না, তারা কেন চেষ্টা করে। পরে দেখলাম যে খারাপ ছাত্ররাই শুধু চেষ্টা করে না, ভালো ছাত্ররা চেষ্টা করে, এবং ভালো ছাত্ররা চেষ্টা করে এই জন্য যে সেকেন্ড যাতে না। 1 কাপ চা খেলে আমার 1 রাত ঘুম হয় না, 1 কাপ কফি খেলে 2 রাত ঘুম হয় না। আমি কেন রবীন্দ্রনাথ হতে পারি নাই সেটা আমি বের করে ফেলেছি। রবীন্দ্রনাথ ঘুমাতেন 3 ঘন্টা সারা জীবন, আমি ঘুমাই 8 ঘন্টা। 3 ঘন্টা ঘুমাতেন মানে উনি 8 বছর ঘুমিয়েছেন 80 বছরের মধ্যে। আমারও 80 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। আমি ঘুমিয়েছি 20 বছর, এই তো 12 বছর শেষ। 12 বছর লিখলে তো গুরুদেবের সমান হয়ে যায়, তাই না? তারপরে এই যে বক্তৃতা করেছি, বক্তৃতা মানে তো শুধু বক্তৃতার সময়টা না, বক্তৃতা দিতে যেতে হবে তার একটা মানসিক প্রস্তুতি আছে, কি বলবো তার একটা মানসিক প্রস্তুতি আছে, যদিও আজকে কোনো মানসিক প্রস্তুতি আমি নেওয়ার মতো আমার শারীরিক অবস্থাই নেই। তারপরে বাংলাদেশের ঢাকা শহরে সেই মিলনায়তনে যাওয়া কতক্ষণ লাগে? 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তারপরে ওখানে গিয়ে, মানে দেরি করা যাবে না, আবার কিন্তু টাইমলি যেতে হবে, কারণ প্রধান অতিথি, না হলে ঘোষণা শুরু হবে যে প্রধান অতিথি আসতে একটু দেরি করছেন, আপনারা উত্তেজিত হবেন না, আপনারা সবাই একটু বসে থাকুন। এই অপমান সহ্য করতে পারি না বলে টাইমলি যাই, যে দেখি যে প্রোগ্রাম আরম্ভ হতে এখনো 1 ঘন্টা বাকি। তারপরে কোনো রকমে প্রোগ্রাম আরম্ভ হয় এবং প্রধান অতিথিকে শেষে বলতে হবে, সুতরাং বসে থাকতে হয়, এবং কি বক্তৃতা যে শুনতে হয়, এবং 3 ঘন্টা বক্তৃতা। তারপরে আমি 15 মিনিট কথা বলছি, তারপরে আমি আবার 1.5 ঘন্টা, সব মিলে কত টাইম গেল? মানে এক বেলা, হাজার হাজার বক্তৃতা, মানে আমার হাজার হাজার বেলা গেছে। এইটা থাকলেও আমি রবীন্দ্রনাথের সমান হতো। মাঝখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের অবস্থা খুব খারাপ হয়ে গেল। খারাপ মানে আর কোনো কিছু হচ্ছে না, উত্থান নাই। তখন আমি কিছু লিখতে বসলাম। লিখতে বসে আমি 10 বছরে 30টা বই লিখতাম। তা আমি যদি 10 বছরে 30টা বই লিখে থাকি মাত্র 4 ঘন্টা করে ব্যবহার করে, তাহলে পরে আর 10 বছর লিখলেই তো গুরুদেব বিপদে পড়ে গেছিলেন।
এখন আর সময় নাই। কিন্তু একটা জিনিস আছে, সেই জিনিসটা তোমাদের বলি, কারণ জীবন কখনো শেষ হয় না মানুষের। আমার একদিন মনে হলো, কয়েকদিন আগে সবাই আসে, একটু আসেন, একটু বক্তৃতা করেন, এই করেন তা করেন। আমি সব তরুণ দেখলেই আমি তাদেরকে বলি যে দেখো, তোমাদের সামনে তো এখনো 50 বছর, আমার সামনে তো 2 বছর। সুতরাং তোমার সময়ের চাইতে আমার সময়ের মূল্য কত গুণ? 25 গুণ। সুতরাং আমার এই ইম্পর্টেন্ট সময়কে তোমরা নষ্ট করো না। এর কারণ হচ্ছে যে আমি আর হয়তো 3 বছর বাঁচবো, 4 বছর বাঁচবো, বা 5 বছর বাঁচবো, অথবা 10 বছরই বাঁচবো, কিন্তু আমার ক্রিয়েটিভ ব্রেন হয়তো 2 বছরের, হয়তো 3 বছরের। আমি ভাবলাম যে হায় রে, মাত্র 3টা বছর। পরে মনে হলো যে না, 3 বছর অনেক বড়। কারণ একটা ফড়িং, একটা প্রজাপতি কয়দিন বাঁচে? 3 বছর বাঁচে? বাঁচে না। কিন্তু এই 3 বছরের মধ্যেই বা 2 বছরের মধ্যেই সে তো একটা জীবন চক্র শেষ করে। প্রজাপতি তার অপূর্ব সৌন্দর্য দিয়ে পৃথিবীকে ঝলসে দিয়ে আবার চলে যায়, তার জীবনের একটা সাকসেস তো হয়। তা আমিও যদি আমার সামনের 3টা বছরকে, 2টো বছরকে আমি যদি পূর্ণ করতে পারি, আমি যদি মূল্য দিতে পারি, তাহলে এটাও তো আমার জন্য একটা জীবন চক্রকে। সুতরাং আমি ধরে নিচ্ছি আমার জীবনের আগে কেউ নেই। আমার জীবন মাত্র 3 বছরের বা 2 বছরের। সুতরাং তো এখন কথা শেষ করি। তোমাদের অনেকক্ষণ ধরে উৎপীড়ন, তোমাদের ভালো লাগছে এটা যে তোমরা বলবে, আমি জানতাম। আমি যখনই বলেছি বন্ধ করি, মতলব নিয়েই বলেছি যে সঙ্গে সঙ্গে তোমরা বলবে না 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 স্যার, আরো বলেন, আরো বলেন। আচ্ছা, তো এখন একটা কথা বলি, একটু দেশের কথা। হ্যাঁ, তোমরা প্রায় সবাই প্রফেশনাল, তাই না? দেশে কিংবা বিদেশে। হ্যাঁ, তৈল সমৃদ্ধেরা অবশ্যই ঠিক প্রফেশনাল না। এরা হলো ওই যে বাদশা, ওরা হচ্ছে সেই এই যে আরেক তৈল না, ও সয়াবিন সমৃদ্ধ। মানে যেসব বাংলাদেশি শ্রমিকরা বিদেশে থাকে, তারা আমাদের দেশে রেমিটেন্স করে, টাকা পাঠায়। তাদের কষ্টে, শ্রমে, ঘামে, রক্তে সেই উপার্জন করা টাকা পাঠায়। সেই টাকা দিয়ে আমাদের $22 বিলিয়ন আমাদের জমেছে। এর ফলে আমাদের দেশের শিরদাঁড়া কিছুটা শক্ত অবস্থায় আছে। কিন্তু আমাদের যারা প্রফেশনালরা বাইরে আছে, তারা কি পাঠায়? কয়জন পাঠায়? আমি তো মনে করি একজন শ্রমিকের ঋণ এই দেশের কাছে যতটা, একজন প্রফেশনালের ঋণ তার চেয়ে বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি ঋণ। তার এই দেশ থেকে সব নিয়েছে। গরিব মানুষের রক্ত, যে গরিব মানুষের ছেলেটা কোনোদিন কলেজে আসতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না, তার সেই হাড় ভাঙা খাটনির উপার্জিত অর্থ দিয়ে সে দেশে পড়াশোনা করে এদেশ থেকে চলে গেছে। আমি চলে যাওয়াকে খারাপ বলছি না, যেখানে ভালো লাগে সেখানে যাও। কিন্তু একটা কথা হচ্ছে, এই ঋণ থাকলে তার ঋণ পরিশোধের তো একটা হৃদয় থাকা উচিত, তাই না? তোমাকে এই দেশের জন্য কিছু না কিছু করতেই হবে, কিছু না কিছু তোমার দিতেই হবে। তুমি যদি না দাও, আমি মনে করি তারও শাস্তি হওয়া উচিত। আমি গভর্নমেন্টের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছি যে যারা দেশের বাইরে আছে, তাদের অন্তত 3% তাদের আর্নিংয়ের 3% বাংলাদেশে পাঠাতে হবে। এই 3% সে দিয়ে দেবে না। এই 3% হয় সে ইনভেস্ট করবে তার জন্যই, কিন্তু বাংলাদেশ ডলারটা পাবে। সে ইনভেস্ট করবে, না হলে তার কোনো আত্মীয়কে দেবে, স্বজনকে দেবে, না হলে কিছু একটা ভালো কাজের মধ্যে দেবে। এইটুকু হওয়া উচিত। আর তা না হলে বাংলাদেশি পাসপোর্ট যদি থাকে সেটা ক্যান্সেল করে দেওয়া উচিত, এবং কোনোদিন যেন সে ভিসা না পায় বাংলাদেশে আসার।
সেই ব্যবস্থা করব। তো আমাদের দেশ নানানভাবে শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি শেষ হচ্ছে নৈতিক জায়গাটাতে। কারণ আমাদের দেশে দুটো পলিটিক্যাল দল আছে এবং সেই দুই দলের দুই প্রধান আছে, যাদের হাতে কনস্টিটিউশন অনুযায়ী সর্বক্ষমতা কেন্দ্রীভূত অবস্থায় আছে, এবং তাদের মধ্যে কনস্টিটিউশনের ভুলের কারণে একটা অসুস্থ প্রতিযোগিতা এবং সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে আমাদের দেশে। যেমন করে হোক ওকে শেষ করে আমার থাকতে হবে, উভয়কে নিশ্চিহ্ন করতে চেষ্টা করে। এই যে অসুস্থ রাজনীতি, এই অসুস্থ রাজনীতির কারণে আমাদের নৈতিক অবস্থা একদম ভেঙে পড়েছে। আমাদের নৈতিক অবস্থা যখন সিরাজউদ্দৌলার সময়ে ব্রিটিশরা দেশ দখল করে, মোগল সাম্রাজ্য ভেঙে পড়েছে, তখন সারা দেশে নৈরাজ্য, ডাকাত, খুনি, বর্গী, সারা দেশ গিজগিজ করছে। তখন সেই সময়ে ওই দুর্বল অবস্থার কারণে ব্রিটিশরা এই দেশটাকে দখল করে নিতে পারল। উমিচাঁদকে তারা ঘুষ দিল 3 লক্ষ পাউন্ড। পরে টাকা অবশ্যই দেয় নাই। ক্লাইভ বড় সাংঘাতিক ধূর্ত লোক ছিলেন এবং উমিচাঁদ পাগল হয়ে মারা গেলেন। তার সেই সময়ে দেশের অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছিল। তারপরে কোনো রকমে সেটা ব্রিটিশরা এসে, ক্লাইভ কিন্তু 3 বার এসেছিলেন এই বেঙ্গলে। প্রথমবার উনি সমস্ত অপরাধ করেছেন। উনি উমিচাঁদের সঙ্গে সই করে, কন্ট্রাক্ট করে তাকে টাকা দেন নাই। উনি ওয়াটসনের সই জাল করেছিলেন এবং যত রকম ভাবে 3 লক্ষ পাউন্ড নিজে মির্জাফরের কাছ থেকে ঘুষ নিয়ে তাকে মসনদে বসিয়েছিলেন। এবং 3 লক্ষ পাউন্ড সেকালে ইংল্যান্ডে যে কত বড় টাকা, উনি তো লর্ড হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। তারপরেও উনি 2 বার এসেছিলেন, কিন্তু ওই প্রথমবারই তিনি অপরাধ করেছিলেন। দ্বিতীয়বার অ্যাবসলিউটলি বললেন যে কোনো রকম ক্রাইম কোনো ব্রিটিশ অফিসারের কাছ থেকে আমি সহ্য করতে রাজি না। ব্রিটিশ অফিসাররা নজরানা নিত, ঘুষ খেত, ব্যবসা করত, উনি সব বন্ধ করে দিলেন এবং বললেন যে তোমরা শুধু চাকরির টাকা দিয়ে চলবে। তখন তার বিরুদ্ধে সেনা বিদ্রোহ হলো। তিনি 200 অফিসারকে অ্যারেস্ট করে ফেললেন। অসম্ভব ধূর্ত মানুষ ছিলেন। শেষ পর্যন্ত রফা হলো যে ব্রিটিশ অফিসাররা শুধুমাত্র একটা ব্যবসা করতে পারবে, সেটা হচ্ছে লবণের ব্যবসা। এইটা ভারতীয়রা করতে পারবে না, শুধু ব্রিটিশরা করতে পারবে। মনে আছে মহাত্মা গান্ধী একটা আন্দোলন করেছিলেন, লবণ আইন অমান্য আন্দোলন, এবং সেটা একটা বিরাট আন্দোলন। তো এখন কেন ব্রিটিশরা এতদিন টিকলো এ দেশে? আমরা যখন ছোট তখন আমাদেরকে বলা হতো যে অন্ধকার রাত্রে যদি মাঠের মধ্যে ভূতে তাড়া করে তাহলে কোনো রকমে গিয়ে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় উঠবি। উঠতে যদি পারিস তাহলে তুই এই দেশি ভূত আর তোর কিছু করতে পারবে না, কারণ ওটা হচ্ছে ব্রিটিশের রাস্তা। এই হচ্ছে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের ইমেজ। কোন রকম অপরাধকে ব্রিটিশ গভর্নমেন্ট সহ্য করে নাই, 2-1টা ছাড়া। ছোটখাটো যেমন দারোগাদের একটু ঘুষ খেতে দিত, কারণ দারোগাদের দিয়ে তারা দেশ শাসন। লর্ড মেকলে লিখেছেন এটা, যে আমরা যদি সেদিন প্রমাণ করতে না পারতাম যে আমাদের নৈতিকতা ব্রিটিশ সরকারের নৈতিকতা এদেশের সরকারের নৈতিকতার চাইতে ওপরে, তাহলে পরে এই দেশ আমরা শাসন করতে পারতাম না এত দীর্ঘদিন। তো এখন একটা কথা আমি বলবো, যে আমাদের সেই অবস্থা কিন্তু সেই নৈতিকতা, সেই উমিচাঁদ, সেই রায়দুর্লভ, সেই জগৎ শেঠেরা আবার দেখা দিচ্ছে। যত রকম ক্রাইম সম্ভব আমাদের দেশে হচ্ছে, এবং আমরা তাকিয়ে তাকিয়ে সেটা দেখছি এবং বেশ এনজয় করছি। তার ফলে দেশ একদম ভেঙে গেছে। সুতরাং আমাদের সকলের একটা দায়িত্ব দেশটাকে কোনো রকমে টিকিয়ে রাখা। একটা গল্প আমরা ছোটবেলায় শুনতাম, সেই গল্পটা বলি। এক লোক দারোগার কাছে এসেছে, বিহারি, যে দারোগা বাবু আমার তো সব চুরি হয়ে গেল।
কি হলো? বলে আমি দারোগা বাবু ঘুমাইতেছিলাম, হঠাৎ দেখলাম এক চোর ঘরের মধ্যে ঢুকছে। সে কাপড় নিচ্ছে, জামা নিচ্ছে, জুতা নিচ্ছে, সব নিয়ে একটা বস্তা বানাচ্ছে। আমি তবু কিছু কই না দারোগা বাবু, দেখি শালা চোর কে আকারে। তখন ঘটি নিল, বাটি নিল, হাঁড়ি পাতিল, আমার সমস্ত সব কিছু, প্লেট নিল, গ্লাস নিল, আর একটা বাঁধলো। তবুও আমি কিছু কই না, দারোগা বাবু দেখি শালা চোর কে আকারে। নিতে নিতে দারোগা বাবু সব ভি লইয়া গেল। শেষে দারোগা বাবু এক সময় আমার বিবিকে ভি লইয়া গেল। আমি তবু কিছু কই না, দেখি শালা চোর কে আকারে। তা আমাদের অবস্থা হচ্ছে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। তোমরা আনন্দ করো, এই আনন্দ খুবই দরকার জীবনের জন্য, কিন্তু আনন্দের সঙ্গে যদি অঙ্গীকার না থাকে, শপথ না থাকে, তাহলে তুমি তোমার জন্য, তোমার পরবর্তী বংশধরদের জন্য তুমি একটা বিভীষিকাপূর্ণ জায়গা রেখে যাবে। যখন এদেশ থেকে মানুষ শুধু পালাবে। তো একটা গল্প দিয়ে আমি এবার একেবারে শেষ করে দিই, মনে পড়ে গেল গল্পটা, আমার খুব প্রিয় গল্প সেটা। দুই বন্ধু সিনেমা দেখতে গেছে, অন্ধকার ঘুটঘুটে ঘর, হঠাৎ সিনেমা শুরু হয়েছে এবং ওই লাইট পর্দার উপর গিয়ে পড়েছে। পর্দার উপরে লাইট ঝলমল করে উঠেছে। হঠাৎ দেখে যে ওই লাইটের ঝলমলানির সঙ্গে সামনে কি যেন একটা ঝলমল করে উঠল। কি ভালো করে তাকিয়ে দেখে যে একটা লোক বসে আছে, তার মাথা জোড়া বিরাট পরিপূর্ণ তেলতেলে একটা সুগোল টাক। এদের মধ্যে দুইজন, একজন হচ্ছে বড় লোক, একজন হচ্ছে গরিব আমার মতো। এত সুন্দর একটা চকচকে টাক সামনে পড়ে আছে, এটা দিয়ে কিছু একটা না করলে তো হয় না। তো কি করা যায়? তখন এই বড় লোকটা বলছে যে এই যদি ওই টাকে একটা থাপ্পড় মারতে পারিস আর উল্টো মার না খাস, তাহলে 10,000 টাকা। বলার সঙ্গে সঙ্গে তো সে একটা চটাস করে একটা থাপ্পড়। আরে ভাই আব্দুল্লাহ, তুই এই অন্ধকারে এইখানে বসে আছিস, আর তোকে আমি দেখতেই পাই নাই। কি আশ্চর্য, কেমন আছিস ভাই? ভাবি কেমন আছে? ছেলে মেয়েরা কেমন আছে? মানে একেবারে একটা হুলস্থুল। সে তো লাফায়, কে আব্দুল্লাহ? কিসের আব্দুল্লাহ? আপনি থাপ্পড় মেরে আমাকে আব্দুল্লাহ বলা শুরু করে দিলেন। আমি কি আব্দুল্লাহ নাকি? বলে ও আপনি আব্দুল্লাহ না, আমার সেই প্রিয় বন্ধু, প্রাণের বন্ধু, প্রাণের সখা আব্দুল্লাহ আপনি না? ওহ খুব ভুল হয়ে গেছে, বন্ধু ভেবে আমি আপনার মাথায় একটা থাপ্পড় মেরেছি, আমার খুবই অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তো সেই লোকটারা রেগে চুপ করে বসে আছে। এরপরে বলছে যে এইবার যদি, অর্ধেক হয়ে গেছে সিনেমা, এবার যদি আরেকটা মারতে পারিস তাহলে 25,000। সঙ্গে সঙ্গে সে চটাস করে আরেক থাপ্পড়। আব্দুল্লাহ আমার সঙ্গে মস্করা করো? ভাবছো যে তোমারে আমি দেখতে পাই নাই? বন্ধু কেমন, প্রিয় বন্ধু, কেমন আছো ভাই? আসো একটু কোলাকুলি করি। ভাই ভাবি কেমন, ছেলে মেয়েরা কেমন, এ কেমন, সে কেমন? তখন লাফাচ্ছে সামনের লোক, আপনি কি পেয়েছেন? আপনি কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বলেন আর আমার মাথায় থাপ্পড় মারেন, ইয়ার কি জায়গা পান না? বলে সে হাতের মধ্যে, আপনি আব্দুল্লাহ সত্যি না? বলে যে হে ইয়া রব, তুমি কি অসীম ক্ষমতা সম্পন্ন, দুই মানুষের চেহারা তুমি কি অপূর্বভাবে একরকম ভাবে সৃষ্টি করতে পারো। যা হোক ভাই, যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। বন্ধু ভেবে আমি একটা থাপ্পড় মেরেছি। গেছে
সিনেমা শেষ হয়েছে, দোতলা থেকে নামছে দুই বন্ধু, দেখে ঠিক সামনেই সেই টাক নামে। তখন বলল এইবার 50,000। সঙ্গে সঙ্গে সে চাট্টাস করে এক থাপ্পড় মেরে বলে, আব্দুল্লাহ ভাই, তোকে ভেবে ভুল করে না, আমি সিনেমা হলের মধ্যে একজনের মাথায় পরপর 2 বার থাপ্পড় মেরেছি। তো এই আব্দুল্লাহটা কে জানো? এই বাংলাদেশে আব্দুল্লাহটা কে? জনগণ। আর ওই যে থাপ্পড়, সেও তো কারা তুমি জানো, কেমন? তো সেই জন্য জনগণ এইভাবে থাপ্পড় খেতে থাকবে আর লাফাতে থাকবে, এইটাই কি আমরা চাই? তো তোমরা ছাত্র থাকাকালীনও আমি এই ধরনের কথা তোমাদেরকে বলেছি, অথবা বলি নাই, জানি না, কেমন? আমি হৈমন্তী শেষ করতে পারি নাই, এই অপমানে আমি আজ পর্যন্ত জর্জরিত। দেখা হলেই বলে, স্যার, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, খুব ভালো পড়াইছিলেন স্যার, কিন্তু শেষ করতে পারেন নাই কিছুই। আরে শেষই যদি করতে পারলাম তাহলে তো শেষই হয়ে গেল, তাই না? ওই রকম এক একটা কবিতা তো একদিনেই শেষ করে দেওয়া যায়, আধা ঘন্টায় শেষ করে দেওয়া যায়। আর শেষ না করতে হলে কিছু বলতে হয়, কিছু স্বপ্ন দেখাতে হয়, কিছু কল্পনার কথা বলতে হয়, জীবনের কথা বলতে হয়, আলোর কথা বলতে হয়, আকাশের কথা বলতে হয়। সেই জন্য এটা করা হয়নি। এই কথাটা বললাম শুধু এই জন্য যে তোমরা একটু দেশের কথা ভেবো। তোমরা বুড়ো হয়ে গেছো, হ্যাঁ, বুড়ো মানে ওই বুড়ো না, মাত্র 40। তোমাদের এখন বলে কোনো লাভ খুব একটা হয় না, কারণ মানুষের হৃদয় যখন কচি থাকে, অনুভূতিময় থাকে, স্পর্শকাতর থাকে, সেই সময় যে কোনো কথা মানুষ একটা ব্লটিং পেপারের মধ্যে কালি পড়লে যেরকম শুষে নেয় না, সেরকম ভাবে শুষে নেয়। আজকে হয়তো সেটা পারা যাবে না, কিন্তু তবুও এই দেশ তোমার, এই দেশের জন্য একটা বেদনা, দায়িত্ব তোমার মধ্যে আছে। সেই দায়িত্ব যেন কিছু না কিছু আমরা দেখি, যাতে আমরা গর্ব করে বলতে পারি ঢাকা কলেজে আমরা সেই ছাত্রদের পড়িয়েছিলাম যারা এই দেশকে পরিবর্তন করেছে। কারণ তোমরা শ্রেষ্ঠ ছাত্র ছিলে, তাদের যদি কোনো বড় কন্ট্রিবিউশন না থাকে তাহলে কি হবে? তো তোমরা ভালো থাকো। আর আরেকটা কথা, এর আগের বার তোমাদের কয়েকজনের স্ত্রী বোধহয় এসেছিল, আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে বাকিরা কি অবিবাহিত? এখন দেখছি যে অবিবাহিত তো বটেই, যারা বিবাহিত ছিল তারাও ডিভোর্স দিয়ে দিয়েছে মনে হচ্ছে। সবাই একসঙ্গে না হলে কি মজা হয়, তাই না? এবং নারীবাদী হিসেবে শামীম আজাদও সেই কথা আমার পাশে বসে বলছে, কেমন, যে নারীদের সমান অধিকার চাই। সবাই ভালো থাকো এবং সুখী হও জীবনে, শুধু নিও না, দিও। কারণ যে শুধু নেয় সে খায় ভালো, কিন্তু যে দেয় সে ঘুমায় ভালো। ধন্যবাদ।